হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করতে চলেছি স্থূল সংকেত ও আণবিক সংকেত। স্থূল সংকেত কাকে বলে বা স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা বলতে কি বোঝায়? এম্পিরিক্যাল ফর্মুলা বলতে বোঝায় কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির পরমাণুর সংখ্যাকে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করলে যে সংকেত পাওয়া যায় তাকে আমরা ওই যৌগের স্থূল সংকেত বলবো। দেখো, কোনো যৌগের মধ্যে যে অণু রয়েছে, অণুর মধ্যস্থ মৌলগুলির পরমাণুর সংখ্যাকে লঘিষ্ঠ পূর্ণসংখ্যা আকারে প্রকাশ করে যে সংকেত পাওয়া যাবে সেই সংকেত বলবো আমরা স্থূল সংকেত। তাহলে দেখো, স্থূল সংকেত আমরা কিভাবে বুঝবো? ধরো একটা যৌগ নিই, সাপোজ ধরো বেনজিন। তাহলে এখানে বেনজিন এক্সাম্পল হিসেবে নিতে পারি, যার সংকেত আণবিক সংকেত C6H6। এই একটা যৌগের মধ্যে এখানে মৌলের উপাদান দুটি আছে, একটি কার্বন, অপরটি হাইড্রোজেন। তাহলে এদের সংখ্যা কত? কার্বন 6, হাইড্রোজেন 6। এই পরমাণুর সংখ্যার লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত বের করতে হবে। তাহলে কার্বন রয়েছে 6, হাইড্রোজেন 6, তাহলে কার্বন ইজ টু হাইড্রোজেন কত হবে? 6:6। তা লঘিষ্ঠ করলে, লঘিষ্ঠ কোথাও অর্থ হচ্ছে একদম কম সংখ্যা পূর্ণ সংখ্যা হবে, ভগ্নাংশ যেন না হয়, পূর্ণ সংখ্যা। তাহলে 6:6 যদি করা হয় তাহলে 1:1 আসবে। এই যে 1:1 এখানে এলো, তাহলে এই পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশক সংকেত যে হবে সেই সংকেতকে বলা হয় স্থূল সংকেত, অর্থাৎ C1H1, দ্যাট ইজ CH। এই যে সংকেতটা লিখলাম CH, এইটা হলো স্থূল সংকেত, অর্থাৎ বেনজিনের স্থূল সংকেত হবে CH। ধরো নাম্বার 2 এক্সাম্পল, দ্বিতীয় এক্সাম্পল, নাম্বার 2 এক্সাম্পল। ধরো আমরা বললাম যে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডের সংকেত আমরা জানি CH3COOH, অর্থাৎ সংকেত আকারে প্রকাশ করলে দেখো দুটো কার্বন আছে, মানে C2, হাইড্রোজেন রয়েছে 4টি, অক্সিজেন রয়েছে 2টি। তাহলে এই যৌগের মধ্যে 3টি উপাদান রয়েছে, 1 কার্বন, 2 হাইড্রোজেন, 3 অক্সিজেন। এই উপাদান মৌলগুলির সংখ্যা কত আছে? কার্বন 2টি রয়েছে, হাইড্রোজেন 4টি, অক্সিজেন 2টি। তাহলে এই উপাদান মৌলগুলির লঘিষ্ঠ, অর্থাৎ উপাদান মৌলগুলির পরমাণু সংখ্যার লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত বের করতে হবে। মানে এই কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, এদের অনুপাত করলে দেখো সংখ্যার অনুপাত বলতে কার্বন 2টো আছে, তার 2 ইজ টু হাইড্রোজেন কটা আছে? 4টে, ইজ টু অক্সিজেন কটা আছে? 2টো, অক্সিজেন 2টো রয়েছে, অক্সিজেন 2টো রয়েছে। তাহলে এদের লঘিষ্ঠ অনুপাত কী হবে না? 1:2:1, অর্থাৎ প্রত্যেককে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এর কমে লঘিষ্ঠ আর করা যাবে না, অর্থাৎ এইটি হচ্ছে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যা। তাহলে এই লঘিষ্ঠ পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশক যে সংকেত হবে সেই সংকেত হবে স্থূল সংকেত, মানে CH2 হবে অক্সিজেন। তাহলে এই যে সংকেতটা একটা লিখলাম, এইটা হলো স্থূল সংকেত, স্থূল সংকেত, স্থূল সংকেত। কার স্থূল সংকেত? অ্যাসিটিক অ্যাসিডের স্থূল সংকেত। ধরো নাম্বার 3, নাম্বার 3 এক্সাম্পল হিসেবে বলতে পারি গ্লুকোজ। গ্লুকোজ, গ্লুকোজের সংকেত কি? গ্লুকোজের সংকেত দেখো C6O6। এই যে গ্লুকোজ রয়েছে C6H12O6, এই গ্লুকোজ অণুর এদের স্থূল সংকেত কী হবে? তো গ্লুকোজের মধ্যে 3টি উপাদান মৌল রয়েছে, একটি কার্বন, একটি হাইড্রোজেন আর অক্সিজেন, 3টি রয়েছে। তাহলে এদের সংখ্যা কত? কার্বন 6, হাইড্রোজেন 12 আর অক্সিজেন 6। তাহলে এই মৌলগুলির
পরমাণুর সংখ্যার লঘিষ্ঠ পূর্ণসংখ্যার অনুপাত বের করতে হবে। তার মানে কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, এদের অনুপাত করলে কী হবে? কার্বন 6 রয়েছে, হাইড্রোজেন 12 রয়েছে, অক্সিজেন 6 রয়েছে। তাহলে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। লঘিষ্ঠ মানে একদম ছোট সংখ্যা, সেটা যেন পূর্ণ সংখ্যা হয়। তাহলে প্রত্যেকটাকে 6 দিয়ে ভাগ করলে 1:2, 2:1। এবার এই লঘিষ্ঠ সংখ্যা দিয়ে প্রকাশক যে সংকেত হবে সেই সংকেতকে বলা হয় স্থূল সংকেত। অর্থাৎ কার্বন 1 এই যে 1, হাইড্রোজেন 2 তাহলে হাইড্রোজেন 2 বসায়, অক্সিজেন 1 তাহলে ও, তাহলে CH2O এই যে সংকেতটা আমরা লিখলাম এই সংকেতটা হবে গ্লুকোজের স্থূল সংকেত। তাহলে এইটা হলো স্থূল সংকেত। তাহলে 3টি এক্সাম্পল দিয়ে স্থূল সংকেত কি সেটা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ স্থূল সংকেত হলো যৌগের অণুতে উপস্থিত মৌল বলতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এদের সংখ্যার লঘিষ্ঠ পূর্ণসংখ্যার অনুপাত দিয়ে প্রকাশক সংকেতকে বলবো স্থূল সংকেত। তো 3টি এক্সাম্পল দিয়ে আমরা এটা বুঝলাম যে স্থূল সংকেত কি। এবার আমরা বুঝবো যে স্থূল সংকেত কিভাবে ক্যালকুলেট করা হয়। তার আগে জানতে হবে আণবিক সংকেত। নাম্বার 2, আণবিক সংকেত অর্থাৎ মলিকুলার ফর্মুলা কি। আণবিক সংকেত বলতে এখানে কি বোঝায়? যে সংকেতের সাহায্যে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির সঠিক পরমাণু সংখ্যা জানা যায় সেই যৌগের সংকেতকে বলবো আমরা আণবিক সংকেত। তাহলে বলছি দেখো, যে সংকেতের সাহায্যে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির সঠিক পরমাণু সংখ্যা জানা যায় সেই যৌগে সংকেত বলবো আণবিক সংকেত। মানে ধরো আমরা এই যে গ্লুকোজ লিখছিলাম C6H12O6, এইটা হলো আণবিক সংকেত। এখানে একটা যৌগের মধ্যে মাত্র 6 কার্বন রয়েছে, হাইড্রোজেন 12 রয়েছে, অক্সিজেন 6 রয়েছে। তাহলে এই সংকেতটা আমরা লিখব আণবিক সংকেত। আণবিক সংকেত তাহলে আণবিক সংকেত বলতে বোঝায় যে একটা যৌগের মধ্যে উপাদানগুলি রয়েছে, এই উপাদানগুলির সঠিক কতগুলো রয়েছে। সঠিক রয়েছে কার্বন 6, হাইড্রোজেন 12, অক্সিজেন 6। এইটা এই যে সঠিক জানা যায় যে সংকেতের সাহায্যে সেই সংকেতকে বলা হয় আণবিক সংকেত। তাহলে দেখো এই আণবিক সংকেত গ্লুকোজ বের করেছি এবং স্থূল সংকেত এটা বের করেছি। তাহলে দেখো এখানে আমরা আণবিক সংকেত এই যে C6H12O6 আণবিক সংকেত এইটা ইজিক্যাল টু স্থূল সংকেত। তাহলে আমি 6 গুণ করলে দেখো এখানে 6 গুণ করলে স্থূল সংকেতের সঙ্গে এটা আণবিক সংকেত আর এটা স্থূল সংকেত। এর সঙ্গে 6 তাহলে এখানে 6 গুণ করলে স্থূল সংকেতের সঙ্গে আণবিক সংকেত হয়ে যায়। অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে C2H4O2 আর স্থূল সংকেত এইটা। দেখো এখানে 2 গুণ করলে তাহলে আণবিক সংকেত দেখো অ্যাসিডিক অ্যাসিডে C2H4O2, তাহলে 2 into CH2O। তাহলে দেখো আণবিক সংকেত সঙ্গে 2 into স্থূল সংকেত করলে সমান হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা একটা বলতে পারি যে আণবিক সংকেত ইজ ইকুয়াল টু n into স্থূল সংকেত। n into স্থূল সংকেত। তাহলে n এর মানটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে, 1 হবে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5, 6 এইরকম হবে। অর্থাৎ n এর মানটা পূর্ণ সংখ্যা। তাহলে আণবিক সংকেত এবং স্থূল সংকেতের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, যেটি হলো যে আণবিক সংকেত ইজ ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত। n এর মানটা পূর্ণ সংখ্যা হবে, n এর মানটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এবার আসা যাক যে স্থূল সংকেত কিভাবে আমরা গণনা করব বা স্থূল সংকেত। এবার আমাদের জানতে হবে যৌগের স্থূল সংকেত কিভাবে নির্ণয় করতে হয়, তার স্টেপগুলি কি। প্রথম স্টেপ, যৌগের মধ্যস্থ যে উপাদান মৌলগুলি রয়েছে সেই মৌলগুলির শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে প্রথম স্টেপে শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। ধরে নাও কোনো একটা যৌগে শতকরা পরিমাণ ক্যালকুলেট করলাম, কার্বন ইজ ইকুয়াল টু
10.04%, hydrogen is equal to 0.84%, আর Cl is equal to 89.12%. কোন একটা যৌগের কার্বন, হাইড্রোজেন এবং Cl এর শতকরা পরিমাণ নির্ণয় করলাম। এই শতকরা পরিমাণ কিভাবে নির্ণয় করলাম, ঠিক আমরা আগের ভিডিওতে এটা আমরা ডিসকাস করেছি। যদি সমস্যা হয় তাহলে আরেকবার দেখে নিতে পারো। দ্বিতীয় স্টেপ নাম্বার 2। দ্বিতীয় স্টেপ কি করতে হবে? প্রতিটি শতকরা পরিমাণকে সংশ্লিষ্ট পারমাণবিক ওজন দিয়ে ভাগ করতে হবে। তাহলে দ্বিতীয় স্টেপে আমরা প্রত্যেকটা ভাগ করব পারমাণবিক ভর দিয়ে। তাহলে এই শতকরাকে অর্থাৎ 10.04, পারমাণবিক ভর হচ্ছে কার্বন 12, তাহলে 12 দিয়ে ভাগ করব। হাইড্রোজেন 0.84, তাকে আমরা হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1, তাহলে 1 দিয়ে ভাগ করব। এবং Cl 89.12, তাকে ভাগ করব 35.5 দিয়ে। তাহলে এদের ভাগ করলে কার্বন আসবে 0.836, হাইড্রোজেন আসবে 0.84, ক্লোরিন আসবে 2.51। দ্বিতীয় স্টেপ নাম্বার 3। থার্ড স্টেপে আমরা কি করব? যে ভাগফলগুলি পাওয়া গেছে তাদের অনুপাত করতে হবে। তাহলে এবার অনুপাত করব কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু ক্লোরিন। তাহলে এদের অনুপাত করতে হবে। তাই কার্বন কত? 0.836.0.84 ইজ টু 2.51। তো এদের অনুপাতটা পূর্ণ সংখ্যা আনতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা আনার জন্য সবচেয়ে ছোট সংখ্যা অর্থাৎ এই দুটো সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা, এই দুটো প্রায় একই, দ্যাট ইজ এটাকে তুমি 0.84 লিখতে পারো, দুটো সংখ্যা একই। তাহলে এই ছোট সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে দিয়ে ভাগ করে দেবো। তাহলে 0.84, এটা 0.84 আপন 0.84, আর এটা 2.51 0.84। তো ভাগ করলে কি আসবে? এটা 1 আসবে, দ্যাট ইজ অনুপাত এগুলো 1:2, এইটা 1:2, তো এইটা ভাগ করলে আসবে 3। তাহলে যে অনুপাতগুলো পাওয়া গেছে সেই অনুপাত ওই সংখ্যা প্রকাশ করছে, অর্থাৎ কার্বনের সংখ্যা 1, হাইড্রোজেনের সংখ্যা 1 এবং Cl এর সংখ্যা 3। তাহলে এই সংখ্যা দিয়ে প্রকাশক সংকেত হবে স্থূল সংকেত। তাহলে আমরা স্থূল সংকেত লিখব প্রথমে কার্বন, হাইড্রোজেন, Cl লিখলাম এবং সংখ্যাগুলো বসিয়ে দাও 1, 1, 3। তো 1গুলো প্রকাশ না করলেও হবে, দ্যাট ইজ CaCl3। তাহলে স্থূল সংকেত দাঁড়ালো CaCl3। তবে এখানটায় একটু সমস্যা থাকে। কি প্রবলেম থাকে? সমস্যা আছে যে যখন পূর্ণসংখ্যা পাওয়া গেল না, কোনো সময় দেখা গেলো পূর্ণসংখ্যা আসেনি। পূর্ণসংখ্যা যদি না আসে তাহলে উপযুক্ত একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, গুণ করে পূর্ণসংখ্যা আনতে হবে। ধরো কোনো একটা অ্যাটমিক ক্ষেত্রে x:y:z এলো 2.5 2 1.5। তাহলে দেখো পূর্ণসংখ্যা নেই, শুধুমাত্র এইটা পূর্ণসংখ্যা, সবগুলো পূর্ণসংখ্যা নেই। তাহলে এইখানটায় পূর্ণসংখ্যা আনতে হলে একটা উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 2 দিয়ে গুণলে 5 আসবে, এটা 4 আসবে, এটা 3। তাহলে এবার দেখো পূর্ণসংখ্যা চলে এলো। তাহলে দেখবো যখন অনুপাতটা ভগ্নাংশ চলে আসছে তখন আমরা একটা নির্দিষ্ট পূর্ণসংখ্যা দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো, যাতে করে প্রত্যেকটা অনুপাত কিন্তু পূর্ণসংখ্যা চলে আসে। এবার এই সংখ্যা দিয়ে প্রকাশক যে সংকেত আসবে সেটা স্থূল সংকেত। তাহলে দেখো প্রথম স্টেপটা হচ্ছে শতকরা বের করতে হবে। দ্বিতীয় স্টেপে যে অ্যাটমগুলির শতকরা বেশি সেই অ্যাটমের পারমাণবিক ওজন দিয়ে ভাগ করতে হবে। এবার ভাগফলগুলিকে অনুপাত করতে হবে। তো অনুপাত করার সময় সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে প্রত্যেকটা ভাগ করে দেবো। ভাগ করলে একটা পূর্ণসংখ্যা আসবে, আবার আসতেও পারে না আসতে পারে।
যদি আসে তাহলে সেই সংখ্যা দিয়ে প্রকাশক সংকেত হবে স্থূল সংকেত, আর যদি না আসে তাহলে উপযুক্ত একটা সংখ্যা দিয়ে গুণ করে পূর্ণসংখ্যা আনব। তো পূর্ণসংখ্যা আনার পর তারপরে স্থূল সংকেত গঠিত করতে পারবো। তবে এখানে একটা বিষয় ভালো করে জেনে রাখা দরকার যে এই যে অনুপাত করার সময় আমরা ভাগ করার সময় অনেক সময় দেখা যাচ্ছে 1.98, তাহলে এইটা কাছাকাছি পূর্ণসংখ্যা 2 নিয়ে নিবে, বা 2.01 আসছে তাহলে এটিকে 2 নেবে। তাহলে এই রকম অর্থাৎ ফ্র্যাকশন চলে আসছে 1.98, সেটাকে অ্যাপ্রক্সিমেট 2 নিয়ে নেবে, বা 2.01 এসেছে তাহলে সেটাকে 2 নেবে, বা ধরো 2.99 চলে এসেছে, গুণ করতে বা ভাগ করতে 2.9 চলে আসছে, সেটাকে 3 করে নেবে। অর্থাৎ কাছাকাছি পূর্ণসংখ্যা নিয়ে কাজ করবে, কিন্তু কখনোই এরকম করবে না যে 1.6 এসে সেটাকে 2 নেব, না, এটা হবে না, এইটা হবে না। অর্থাৎ একদম কাছাকাছি মান থাকলে সেটাকে আমরা 3 করতে পারি, এটা 2.01, এটা 2 করতে পারি, 1.98 এটা 2 করতে পারি, কিন্তু 1.6 থেকে কখনোই 2 করবে না। অর্থাৎ 1.9899 বা 97 সেগুলোকে ক্লোজ টু ভ্যালু, মানে ক্লোজ যে পূর্ণসংখ্যা আছে সেই পূর্ণসংখ্যায় আমরা বসাতে পারি, তো এইভাবে পূর্ণসংখ্যা লিখে আমরা স্থূল সংকেত ক্যালকুলেট করব। তাহলে এবার একটা এক্সাম্পল সাহায্যে এটা আরও ভালো করে বোঝা যাবে। তো এক্সাম্পল ধরো, একটি যৌগের বিশ্লেষণে নিম্নলিখিত শতকরা সংযুক্তি পাওয়া গেল। কী কী পাওয়া গেছে? পটাশিয়াম পাওয়া গেছে 31.83, ক্লোরিন পাওয়া গেছে পার্সেন্টেজ 28.98, এবং অক্সিজেন পাওয়া গেছে 39.19। তাহলে একটা যৌগ থেকে পাওয়া গেছে পটাশিয়াম, ক্লোরিন এবং অক্সিজেন, এত পার্সেন্টেজ পাওয়া গেছে, এই পার্সেন্টেজ পাওয়া গেছে। তো যৌগের স্থূল সংকেত কী হবে? তাহলে প্রথম স্টেপে শতকরা মানটা দেওয়া হয়েছে, তাহলে প্রথম স্টেপ করতে হবে না। দ্বিতীয় স্টেপে কী করতে হবে? যে এদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে পটাশিয়াম 31.83, পটাশিয়াম কত দিয়ে ভাগ করবো আমরা? 39 দিয়ে। তো ভাগ করলে আসবে 0.81। এবার Cl 28.98, Cl 35.5, এটা দিয়ে ভাগ করলে আসবে 0.81। এবার অক্সিজেন 39.19, 16 দিয়ে ভাগ করো, কারণ 16 হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর, ভাগ করলে আসবে 2.45। এবার এই ভাগফলগুলিকে আমরা অনুপাত তৈরি করব। তাহলে অনুপাত তৈরি করে কী করে? না, K/Cl/, অক্সিজেন। তাহলে 0.81 0.81 2.45। এবার এটাকে পূর্ণ সংখ্যা আনতে হবে। পূর্ণ সংখ্যা আনার জন্য সবচেয়ে ছোট সংখ্যা এইটা, এই ছোট সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করে দেবো। তাহলে 0.18 আপন 0.18 0.18 আপন 0.18 2.4518। তো ভাগ করলে কত আসবে? এটা 1 আসবে, 1 আসবে, আর এই মানটা আসবে 3.02। তো 3.02 মানে পূর্ণ সংখ্যা 3, তাহলে 1:1:3। তাহলে এই যে অনুপাত পেয়েছি, এই অনুপাত দিয়ে যে সংকেত প্রকাশ করব সেটা হবে স্থূল সংকেত। তাহলে লিখতে হবে স্থূল সংকেত ইজ ইকুয়াল টু পটাশিয়াম একটা 1 লিখতে হবে না, Cl একটা, অক্সিজেন 3টে, তা 3 প্রকাশ করো। তাহলে KClO3 হলো স্থূল সংকেত। তো এইভাবে আমরা স্থূল সংকেত নির্ণয় করব। তো স্থূল সংকেত এইভাবে নির্ণয় করব। দেখো প্রবলেম 2, একটি যৌগের 1 গ্রাম ওজনে 0.262 গ্রাম নাইট্রোজেন, 0.075 গ্রাম হাইড্রোজেন ও 0.663 গ্রাম ক্লোরিন আছে। তাহলে যৌগটি স্থূল সংকেত কী হবে?
তাহলে এই প্রবলেমটা দেখো শতকরা মানটা দেয়া নেই, তাহলে প্রথম স্টেপে করে দিতে হবে শতকরা। তাহলে একটা যৌগে 1 গ্রামের মধ্যে নাইট্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে এবং ক্লোরিন রয়েছে। তাহলে শতকরা বের করে নাও। আমরা শতকরা ক্যালকুলেট করতে শিখেছি। তাহলে পার্সেন্টেজ অফ, প্রথমে নাইট্রোজেন রয়েছে, তাহলে এই নাইট্রোজেন কত রয়েছে? নাইট্রোজেন 0.262, তাহলে 0.262 এটা রয়েছে 1 গ্রামের মধ্যে ইন্টু 100, তাহলে আসবে 26.2%। তাহলে পার্সেন্টেজ অফ কি আছে? হাইড্রোজেন রয়েছে, তাহলে হাইড্রোজেন কত হবে? পার্সেন্টেজ হাইড্রোজেন হচ্ছে 0.075 বাই 1 গ্রাম ইন্টু 100, তাহলে আসবে 7.5%। তো পার্সেন্টেজ অফ ক্লোরিন Cl, Cl এর পার্সেন্টেজ কত হবে? Cl আছে 0.663 বাই 1 গ্রাম ইন্টু 100, তো 100 করলে 66.3 এই পার্সেন্টেজ হবে। তা নাইট্রোজেন, হাইড্রোজেন এবং ক্লোরিনে পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করলাম। এবার সেকেন্ড স্টেপ, দ্বিতীয় স্টেপে কি হবে না, এদের পার্সেন্টেজটাকে বা শতকরাকে অ্যাটমিক ভর দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করার সময় আমরা, তাহলে দ্বিতীয় স্টেপে এদের ভাগ করতে হবে যে অ্যাটমিক ভর দিয়ে। তাহলে ভর দিয়ে ভাগ করার সময় লিখব যে আপেক্ষিক পরমাণু সংখ্যা, এই ভাষাটা একটু লিখব, আপেক্ষিক নাইট্রোজেন পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, তাহলে 26.2, নাইট্রোজেন কত? 14 দিয়ে ভাগ করতে হবে। তারপরে আপেক্ষিক হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত লিখব? 7.5 বাই 1 দিয়ে। আর আপেক্ষিক Cl এর পরমাণুর সংখ্যা কত হবে? 66.3 বাই Cl রয়েছে 35.5। এবার এগুলোকে প্রত্যেকটাই ভাগ করতে হবে। তাহলে দেখো এটাকে ভাগ করলে মানটা চলে আসবে 1.87, 7.5, 1.87। এবার কী করতে হবে? এদের অনুপাত বের করতে হবে, অর্থাৎ নাইট্রোজেন, হাইড্রোজেন এবং Cl। দেখো এদের অনুপাতটা বের করব, নাইট্রোজেন ইজ টু হাইড্রোজেন ইজ টু Cl। তো অনুপাত কী করে বের করবো আমরা? প্রথমে এখানে নাইট্রোজেন কত ছিল মানটা? 1.87 ইজ টু 7.5 ইজ টু, আর Cl ছিল 1.87। তাহলে দেখো সবচেয়ে ছোটো নাম্বার এইটা, তাহলে এইটাকে ভাগ করবো প্রত্যেকটা দিয়ে। 1.87 আপন 1.87 ইজ টু 7.5, 1.87 ইজ টু 1.87 আপন 1.87 করলে কত হবে? এটা 1 আসবে, এটা 4 আসবে, এটা 1। তাহলে দেখো পূর্ণসংখ্যা চলে এসেছে। তাই এই পূর্ণসংখ্যা দিয়ে যে সংকেত প্রকাশ করব সেটা হবে স্থূল সংকেত, অর্থাৎ নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 4টি এবং Cl একটা। তাহলে এই সংকেতটা হবে স্থূল সংকেত, অর্থাৎ লিখতে হবে স্থূল সংকেত ইজ ইকুয়াল টু, স্থূল সংকেত ইজ ইকুয়াল টু এইটা। তো আমরা এইভাবে স্থূল সংকেত ক্যালকুলেট করব, অর্থাৎ প্রথম স্টেপ শতকরা বের করো, দ্বিতীয় স্টেপ পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দাও, থার্ড স্টেপ ওই ভাগফলটাকে পূর্ণসংখ্যা আকারে অনুপাত করো, আর সেই অনুপাত দিয়ে সংকেত প্রকাশ করলেই হবে স্থূল সংকেত। তো এইভাবে স্থূল সংকেত ক্যালকুলেট করতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।